আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব এসএসসি রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটি। খুবই সহজ একটি চ্যাপ্টার, তবে মৌলিক অনেক কথাবার্তা রয়েছে। খুবই সহজ কিছু টপিকস দিয়ে এই অধ্যায়টি সাজানো হয়েছে। তো আজকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যারা ধৈর্য ধরে এই পুরো ভিডিওটি দেখবে, হোপফুলি ইনশাআল্লাহ তারা পদার্থের অবস্থা এই চ্যাপ্টারে সুন্দর একটা ধারণা পাবে। তাদের আশা করি আর সমস্যা হবে না। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা অন্য অন্য বইয়ের বা এই রসায়নেরও অন্য অন্য চ্যাপ্টার যদি তোমরা দেখতে চাও আমাদের চ্যানেলে পেয়ে যাবা। সহজভাবে খুঁজতে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি কিংবা রসায়নের যে কোনো ভিডিওর জন্য। তো চলো শুরু করা যাক। আজকে আমরা পদার্থের অবস্থা এর নিয়ে আলোচনা করি। তো সবার আগে যেহেতু পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করছি, সবার আগে আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে পদার্থ কি। এক কথায় বললে এই যে বস্তু, মানে এই পৃথিবীতে যা ভর আছে এবং একটা জায়গা দখল করে, এটাই হচ্ছে পদার্থ। সহজ ব্যাপার, খুব ইজিলি এখন পদার্থ কি, এই যে আমি যে সংজ্ঞাটা দিলাম এর মধ্যে কারা পড়বে খুব ইজিলি তুমি বের করে ফেলতে পারো। ভর আছে, জায়গা দখল করবে। আমি এই আমার হাতে থাকা মার্কার বা ধরো এই যে হোয়াইট বোর্ড, আমরা যা খাই, এগুলো সবই কি পদার্থ। এবং এগুলোর কেন পদার্থ, এগুলোর একটা ভর আছে এবং এগুলো একটা জায়গা দখল করে। ওকে, তাহলে পদার্থ কি? পদার্থ কি তাহলে সহজভাবে যদি বলি তাহলে কি, যার ভর আছে, একটা আয়তন আছে, নির্দিষ্ট ভর আছে এবং আয়তন আছে, এটাই হচ্ছে পদার্থ। তাহলে পদার্থ কি, যা বোঝা গেল। ধরো আমরা এই যে খাবার খাই, এগুলো পদার্থ, তাই না? যেমন ধরো চিন্তা করি যে ধরো লবণ, লবণ তারপরে হচ্ছে আমাদের যে চিনি আছে আমরা খাই, পানি, পানি তারপরে হলো ধরো আমরা এই যে নিঃশ্বাস নেই, সেটা কি অক্সিজেন। আবার আমরা যে ছাড়ি নিঃশ্বাসটা, সেটা কি কার্বন ডাইঅক্সাইড। এটা তো আমরা সবাই জানি, আমরা কি গ্রহণ করি অক্সিজেন এবং আমরা যেটা ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা সবাই জানি। এইগুলো সবই পদার্থের অন্তর্ভুক্ত, এগুলো সবই কি পদার্থের অন্তর্ভুক্ত, এটা সবই পদার্থ। এখন এই পদার্থ, কারণ এগুলো দেখো সবগুলোর ভর আছে এবং এরা স্থান দখল করে, মানে এর একটা আয়তনও আছে। এখন এই পদার্থ আমরা দেখতে গিয়ে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করবা, এই দুইটা জিনিস স্বাভাবিক বা নর্মাল অবস্থায় কিন্তু কঠিন বস্তু। আচ্ছা, কঠিন বস্তু কি, ধরে নাও যে আমরা এই বস্তু জানি না কঠিন বস্তু কি। তাহলে সহজভাবে আমরা যে জিনিসগুলো ধরতে পারি, অ্যাকচুয়ালি দেখো আমরা এই যে মার্কার ধরতে পারি, এটা কঠিন বস্তু, যেহেতু ধরতে পারছি। আবার যেমন ধরো আমরা খাবার লবণ বা চিনি, এগুলো আমরা সহজেই আমরা ধরতে পারি কিন্তু, তাই না? তাহলে এগুলো হচ্ছে কঠিন। পানিটা কিন্তু তরল, পানিটা কি তরল। এবং এই যে এই দুইটা আমরা এগুলো যে গ্রহণ করছি বা ছাড়ছি, এগুলোকে আমরা কঠিন রূপে বা তরল রূপে গ্রহণ করি। আমরা কি অক্সিজেন কখনো তরল এভাবে নেই না, কি নেই, বায়বীয় বা গ্যাসীয়। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে কঠিন, কঠিন এটা হচ্ছে তরল, এটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় বলতে পারি, এ বায়বীয় বা গ্যাসীয় বলতে পারি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, পদার্থের আবার তিন ধরনের রূপ আছে, মানে তিনটি অবস্থা আছে। এটাই হচ্ছে আমাদের আজকের মূল পড়ার বিষয়, যে পদার্থের যে অবস্থা। তাহলে পদার্থের অবস্থা রয়েছে কয়টি? তিনটি। কি থাকতে পারে? কঠিন অবস্থা থাকতে পারে, তরল অবস্থা থাকতে, বায়বীয় অবস্থায় থাকতে পারে। ওকে, এখন তাহলে আমরা একটু দেখি কঠিন অবস্থায় কি কি থাকবে। কঠিন অবস্থায় কি কি থাকবে একটু দেখি। ওকে, মানে কঠিন অবস্থার বৈশিষ্ট্যটা কি। ধরো আমরা একটা কঠিন কঠিন অবস্থায় এর নির্দিষ্ট একটি ভর থাকবে, কি থাকবে? ভর থাকবে এবং একটা নির্দিষ্ট আয়তন থাকবে আর আকার থাকবে। কেন বলছি? আচ্ছা, ধরো আমরা এই এই রাস্তাটার কথা চিন্তা করি, এটা কঠিন বস্তু। তো এটার একটা নির্দিষ্ট ভর আছে, এটা কি পরিবর্তন হবে না? এবং এটার একটা আকার আছে, দেখো এটার আকারটা সবসময় এরকমই থাকবে, কখনো কি যে পরিবর্তন হয়ে এটা যে এখন ধরো চারকোনা আছে, মানে আয়তাকার আছে, এটা কি চেঞ্জ হয়ে কখনো ত্রিভুজ আকার হবে না, বা গোল বৃত্তাকার হবে না, হবে না, আকারটা ঠিক থাকবে এবং এর আয়তন ঠিক থাকবে, আয়তন ঠিক থাকবে।
আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার কখনো পরিবর্তন যেহেতু হবেই না, তাহলে ঠিক থাকবে। তবে এটাতে চাপ প্রয়োগ করলে সামান্য পরিবর্তন হবে। কেন সামান্য পরিবর্তন হবে? আর তরলে যদি আসি সেটা বেশি পরিবর্তন হবে। এটা কেন আমরা একটু পরে আলোচনা করি। তবে তার আগে একটা জিনিস একটু তুমি জেনে নাও। সেটা হচ্ছে এই যে পদার্থের মধ্যে পদার্থ আমরা জানি যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমরা এটা তো পড়েছি রসায়নে যে পদার্থ হচ্ছে অণু দিয়ে গঠিত। অণুকে আমরা আরো যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পরমাণু পাই। পরমাণুকে আরো যদি বিশ্লেষণ করি সেখানে আমরা জানি যে পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। তো আমরা সহজভাবে এখানে কণা চিন্তা করব। তাহলে পদার্থ হচ্ছে অসংখ্য কণা দিয়ে গঠিত। এই কণাগুলোর মধ্যে দুই ধরনের শক্তি থাকে। এই কণাগুলোর মধ্যে কয় ধরনের শক্তি থাকে? দুই ধরনের। একদম এটাকে মনে রাখতে হবে। কি কি? এক নাম্বার আন্তঃকণা আকর্ষণ বল। দুই নাম্বার হচ্ছে গতিশক্তি। কি হচ্ছে? গতিশক্তি থাকবে। তাহলে পদার্থের কণাগুলোর মধ্যে দুই ধরনের শক্তি থাকবে। একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল, আর একটা হচ্ছে গতিশক্তি। আন্তঃকণা আকর্ষণ বলটা কি? ধরো এটা একটা কঠিন বস্তু মনে করো। এখানে আমি একটু নেই। এই কঠিন বস্তুর মধ্যে যে যেহেতু আমরা বলছি যে পদার্থ বা বস্তু, এটা একটা বস্তু বলছি, বস্তু অসংখ্য কণা দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো এরকম আছে, কণাগুলো মনে করো, হ্যাঁ। এবং এটা এমন ভাবে থাকবে, যেহেতু এটা কঠিন বস্তু, একটার সাথে আর একটা একদম লেগে থাকবে। মানে দুইটা কণার মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ওকে, এখানে যদি একটু ফাঁকা দেখা যাচ্ছে, তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে একদম ভরাট করে দিবা, ফিল আপ করে দিবা। তাহলে কি হবে? কণাগুলোর মধ্যে কোনো জায়গা থাকবে না, মানে ফাঁকা জায়গা থাকবে না। এই কণাগুলো একটা আরেকটাকে, মানে দুইটা কণা ধরে নাও আমরা, এখানে এই একটা কণা আর এই একটা কণা, এই একে একটা আরেকটাকে কি করবে? আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বলটা, এইটাকে বলা হবে আন্তঃকণা আকর্ষণ বল। সহজ ব্যাপার, বোঝা গেল। আন্তঃকণা আকর্ষণ বলটা কি? পদার্থের কণাসমূহের মধ্যে একে অপরের প্রতি যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। ক্লিয়ার? আর গতিশক্তি হলো এই কণাগুলোর যে গতি আছে, এই কণাগুলো যে ছোটাছুটি করবে, এটাই হচ্ছে গতিশক্তি। তো কঠিন অবস্থায় অ্যাকচুয়ালি আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক বেশি থাকে, অনেক বেশি। ফলে এরা একটার সাথে একটা লেগে থাকে। যেহেতু একটার সাথে একটা লেগে থাকে, তখন তার কোনো গতিশক্তি থাকে না। কঠিন অবস্থায় কোনো গতিশক্তি থাকে না, কাটা। তাহলে একমাত্র তার বাকি রইল আন্তঃকণা আকর্ষণ বল। ফলে এরা একটার সাথে একটা মিশে থাকে। যেহেতু একটার সাথে একটা মিশে থাকে, তাই এটার গঠন অত্যন্ত দৃঢ়, শক্ত বা মজবুত হয়। ফলে আমরা এই যে দেখলাম যে মার্কারকে চাপ দিলেই খুব সহজেই কিন্তু এটাকে আমরা চাইলে আকার চেঞ্জ করতে পারি না, তবে খুব সামান্য চেঞ্জ হবে। ঠিক আছে? কঠিন বস্তুর মধ্যে লোহাও আছে, সেটাকে কি অনেকে বলবে এটাকে চাপ দিয়ে খুব সহজেই করা যাবে, কিন্তু কঠিন বস্তু যেমন লোহা আছে সেটা পারবা না, কারণ তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলটা অত্যন্ত বেশি, গতিশক্তি নাই কঠিন অবস্থায়। তাহলে তরল অবস্থায় কি হয়? একটা বোঝাই গেছে। তরল অবস্থায় কি হয়? আন্তঃকণা আকর্ষণ বলটা একটু কমে যায়, গতিশক্তি একটু বেড়ে যায়। ফলে তাদের কণাসমূহ, আমরা তরলটা একটু চিন্তা করি, এখানে আমরা তরলটা লিখি। ওকে, তরল, ধরো এখানে একটা তরল বস্তু আছে, তাহলে তাদের কণাসমূহ একটু দূরত্ব থাকবে, এরকম। এটা কি থাকবে? দূরত্ব থাকবে। তাহলে এখন এইটার নির্দিষ্ট একটা ভর থাকবে, আয়তন থাকবে, কিন্তু আকার থাকবে না। কি থাকবে না? আকার থাকবে না। দেখো, কঠিন বস্তুর নির্দিষ্ট ভর ছিল, আয়তন ছিল এবং নির্দিষ্ট আকার ছিল। যেমন এই যে এটার আকারে কোনো পরিবর্তন করা যাচ্ছিল না। কিন্তু তরলের কিন্তু আয়তন ঠিক থাকবে, ভর ঠিক থাকবে, কিন্তু কি ঠিক থাকবে না? আকারটা ঠিক থাকবে না। কেন ঠিক থাকবে না সেটাও বলছি। তো এটা কি বোঝা গেল যে কঠিন বস্তুর কি হয়ে যায়? আন্তঃকণা আকর্ষণ বল একটু কমে যায়, ফলে কণাগুলো একটু দূরে চলে যাবে এবং গতিশক্তি বেড়ে যাবে। এখন আমরা দেখি যে আয়তনটা কেন ঠিক থাকবে কিন্তু আকার ঠিক থাকবে না, সেটা একটু দেখি। মনে করো এখানে একটা একটা মনে করো একটা বিকার আছে, বা যাই,
বা গ্লাস চিন্তা করি, যে কোনো কিছু, এবং এটার মধ্যে পানি আছে, ঠিক আছে। বা এটাকে এভাবে না চিন্তা করে আমরা এটাকে একটু চৌবাচ্চা টাইপের চিন্তা করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে চিন্তা করি, ঠিক আছে, যে ধরো এরকমের আছে। ওকে, এখন ধরলাম যে এটার মধ্যে এরকম পানি আছে। ওকে ওকে, এখন ধরে নেই এইটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে ধরে নেই আমরা 4 মিটার, আর উচ্চতা ধরে নেই আমরা, ধরো সরি হ্যাঁ, উচ্চতা ধরে নিলাম 4 মিটার, উচ্চতা ধরে নিলাম 4, এবং দৈর্ঘ্য হচ্ছে 3, এবং প্রস্থ হচ্ছে ধরে নিলাম আমরা 2। তাহলে এইটার আয়তন কত হবে? খেয়াল করো, আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হবে। দেখো, তাহলে আমরা জানি কি, এটার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ মানে 4 × 2 × 3, তাহলে কত হবে? 8, 3 8 কত হবে? 24। আচ্ছা, আয়তন। এখন ধরো এইটা যদি আমরা একটা অন্য পাত্রে রাখি, মনে করো আমরা পাত্রটা এই দিকে নেই একটু, এই পাত্রে যদি রাখি তাহলে এরকম হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, এটা একটু, ঠিক আছে, যেহেতু এই পাত্রটা একটু বড়, তাহলে এর দেখো আকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আকার কিন্তু ঠিক থাকছে না, ঠিক থাকছে, আকার কিন্তু ঠিক থাকবে না, এটা কি বোঝা গেল? দেখো, এটার আকার আর ঠিক থাকবে না। ওকে, তখন কিন্তু এখন দেখো আয়তন ঠিক থাকবে। আয়তন কিভাবে ঠিক থাকবে? ধরে নাও যে আমরা এটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, ঠিক আছে, উচ্চতা ধরো জাস্ট 1 মিটার, কারণ যেহেতু এর উচ্চতা কমে গেছে, প্রস্থ ধরো হচ্ছে 4। তাহলে এইটাকে আমরা এখন যদি আয়তন বের করি তাহলে কত হবে? 6 × 4 × 1 মানে কত? 24 ঘন মিটার হবে। এটা কিন্তু মিটার কিউব হবে, এটাও কিন্তু মিটার কিউব হবে। আচ্ছা, এটা কিউব কেন বলছি? আয়তন যখন বের করতে হয় তখন তার এককের ঘন করতে হয়, আমরা যখন ক্ষেত্রফল বের করি তখন এককের বর্গ করতে হয়। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো যে দেখো তার আয়তন ঠিক থাকলেও পানির আকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমার এই যে হাতে হাতে একটা বোতল দেখতে পাচ্ছি, বোতলে একটু পানি আছে, দেখা যাচ্ছে হয়তো, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। আচ্ছা, তো এইটার এখন যে আকার আছে, এটাকে যদি এই দিকে করি তাহলে তার আকার কিন্তু চেঞ্জ হয়ে গেল, বা এইরকম করলে আকারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বাট আয়তন ঠিক থাকবে। এটাই হচ্ছে তরলের ক্ষেত্রে ঘটে থাকে। ওকে, এবার আমরা এটা মুছে দিয়ে আমরা একটু বায়বীয় এটার কি কি বৈশিষ্ট্য থাকবে সেটা একটু দেখে ফেলি। আচ্ছা, এবার আমরা বায়বীয়টা একটু চিন্তা করি। বায়বীয় বা গ্যাসীয়। গ্যাসীয়, দেখো এখানে আমরা একটা গ্যাসীয় বস্তু নেই, এর যে কণাগুলো আছে এটা অত্যন্ত দূরে দূরে থাকবে। কেন? এর মধ্যে এই গ্যাসীয় অবস্থায় আন্তঃকণা আকর্ষণ বল প্রায় শূন্য থাকে, শূন্য। তাহলে তার সবচেয়ে বেশি কি থাকবে? গতিশক্তি। আন্তঃকণা আকর্ষণ বল নাই মানে কি, তাকে আর কেউ তো চাপ দিয়ে ধরে রাখছে না, তার কেউ রশি দিয়ে বেঁধে রাখছে না, কিন্তু যখন এইটা থাকে তখন কিন্তু তাদেরকে ধরে রাখে। যেহেতু এটা থাকছে না তাহলে গতিশক্তি অনেক বেড়ে যাবে, বেড়ে যাওয়ার ফলে এরা কি করবে? এরা অনেক দূরে, একটা থেকে আরেকটা দূরে চলে যাবে। তাহলে এই অবস্থায় শুধুমাত্র নির্দিষ্ট ভরটাই ঠিক থাকবে, এর আয়তন বা আকৃতি কোনো কিছুই ঠিক থাকবে না। কেন আকৃতি ঠিক থাকবে না বা আয়তন ঠিক থাকবে না? মনে করো একটা বেলুনের মধ্যে ধরো কিছু গ্যাস তুমি দিচ্ছ বা বাতাস দিচ্ছ, বা গ্যাসের কথাই চিন্তা করো বা বাতাসের কথাই চিন্তা করো। এখন সেইটা তুমি যখন ওই বেলুনের মধ্যে ভরলা, এবং সেটা যদি চাপ দাও, একটু যদি চাপ দাও, তাহলে কিন্তু এটা খুব সহজেই এর আয়তন পরিবর্তন হয়ে যাবে খুব ইজিলি। বা গ্যাসের কথা চিন্তা করলে তুমি যেই বেলুনে রাখলা সেইটার যে আয়তন আছে সেটা দখল করবে, কিন্তু ওই একই গ্যাস যদি তুমি অন্য একটা বেলুনে নাও বা অন্য পাত্রে রাখো তাহলে সেই গ্যাসের যে আয়তন আছে সেটা দখল করবে। সুতরাং আয়তনও পরিবর্তন হয়ে যাবে, আকৃতিও পরিবর্তন হয়ে যাবে। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমরা এইটুকুর মধ্যে কি কি জানলাম? পদার্থ কি? পদার্থ হচ্ছে এই যে বস্তুর ভর আছে স্থান দখল করে এটা, এবং পদার্থের 3 ধরনের রূপ রয়েছে। কি কি? কঠিন, তরল এবং গ্যাস বা বায়বীয়। এরপরে আমরা দেখলাম পদার্থ হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই কণাগুলোর মধ্যে 2 ধরনের শক্তি বিরাজমান। এক, আন্তঃকণা আকর্ষণ বল। 2, গতিশক্তি। আন্তঃকণা আকর্ষণ বলের কাজ হচ্ছে কণাগুলোর মধ্যে আকর্ষণ করবে একে অপরকে, আর গতিশক্তি হচ্ছে এই কণাগুলো একটা আরেকটা থেকে দূরে ছোটাছুটি করবে। ওকে,
এইটুকু যদি বুঝে থাকি, এখন আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব নিয়ে। কণার গতিতত্ত্ব, তো এটা একটু মুছে দেই। গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব, কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্বটা কি সেইটা একটু জেনে নেই। আমরা দেখলাম কণাগুলোর মধ্যে, অর্থাৎ পদার্থের কণাসমূহের মধ্যে দুই ধরনের শক্তির কথা আমরা যে জানলাম, সেটা হচ্ছে আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল, যেটা দ্বারা দুটা পরমাণু বা মানে দুইটা কণা একটার সাথে একটা আকর্ষণ করবে। আরটা দেখলাম আমরা গতিশক্তি। এই আন্তঃকণা আকর্ষণ বল ও গতিশক্তির সাহায্যে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থার ব্যাখ্যা করার যে তত্ত্ব, এটাকে বলা হয় কণার গতিতত্ত্ব। আশা করি বোঝা গেছে, আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। মনে করো এখানে একটা কঠিন পদার্থ আছে, ধরে নেই এটা একটা কঠিন পদার্থ। ওকে, তো কঠিন পদার্থ, আমরা কঠিন পদার্থের যেহেতু কঠিন পদার্থ, এটা উচিত হচ্ছে একদম একদম ফিল আপ করে দেয়া, কারণ আমরা দেখলাম কঠিন পদার্থের কণাগুলো একটার সাথে একটা একদম মিলে থাকবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে কি কঠিন, এটা কি কঠিন অবস্থা, কঠিন। ওকে, এখন এইখানে যদি আমরা একটু তাপ দেই, কি দেই, তাপ দেই বা হিট দেই, তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, তাপ হচ্ছে এক ধরনের শক্তি, তাপ শক্তি বলি। যেহেতু শক্তি, এই শক্তিটা যেহেতু আমরা এই পদার্থতে দিচ্ছি বা এই বস্তুটাতে দিচ্ছি, এই পদার্থের কণাগুলো সেই তাপশক্তিটাকে কি করবে, গ্রহণ করবে। সেই তাপশক্তির কারণে এই কণাগুলোর মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ বল ছিল এবং এটার কারণে তারা যে একটার সাথে লেগেছিল, সেটা আস্তে আস্তে ছুটে যাবে। তখন যে ঘটনা হবে, কেন ছুটে যাবে সেটা বলি। কারণ এই তাপটা তারা তারা যে গ্রহণ করছে, এই কণাগুলো এই গ্রহণ করার কারণে তারা কাঁপতে থাকবে এবং কাঁপতে কাঁপতে এক পর্যায়ে তাদের মধ্যে গতিশক্তি অর্জন হবে। আমরা দেখছিলাম যে কঠিন বস্তুতে, একটু আগে দেখে আসছিলাম যে কঠিন বস্তুতে গতিশক্তিটা থাকে না কঠিন বস্তুর কণাসমূহের মধ্যে, কিন্তু যেহেতু আমরা হিট দিচ্ছি, বাইরে থেকে শক্তি দিচ্ছি, তখন কি হবে, তখন এই কণাগুলোর মধ্যে গতিশক্তি অর্জন হবে। যেহেতু গতিশক্তি অর্জন হবে, তখন এইদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেইটা আস্তে আস্তে কমে যাবে। কমে যাওয়ার ফলে এখানে যে আর একটা নতুন অবস্থা তৈরি হবে, সেটা কি অবস্থা হবে, সেটা হচ্ছে তরল অবস্থা হবে। বোঝা গেল? কি অবস্থা হবে? তরল অবস্থা হবে। তখন কিন্তু কি হবে, তরল। কেন হইল তরল অবস্থা? কারণ কণাসমূহ যেহেতু গতিশক্তি প্রাপ্ত হয়েছে, তাই একে অপর থেকে দূরে সরে গেছে, তার আন্তঃআণবিক শক্তিটা কমে গেছে, কারণ সে গতিশক্তি প্রাপ্ত হয়েছে কণাগুলো। ফলে কণাসমূহ দূরে চলে গেছে, এই জন্য এই তরল অবস্থায় আসছে। ওকে, এখন এটাকে যদি আরো তাপ দেয়া হয়, মনে করো আরো হিট দেয়া হইলো, তাহলে কি হবে, এদের কণাগুলোর মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে। কণাসমূহের মধ্যে কি দূরত্ব আরো বেড়ে যাবে কিনা? আরো বেড়ে যাবে। ওকে, কণাসমূহের মধ্যে দূরত্বটা আরো বেড়ে যাবে। এবং এই যে বেড়ে গেল, কেন বেড়ে গেল? কারণ আমি আরো তাপ দিছি, ফলে কণাগুলো আরো শক্তি অর্জন করছে। কণাগুলো আরো শক্তি অর্জন করে এর গতিশক্তি আরো বাড়ছে এবং এরা দূরে সরে গেছে। এক পর্যায়ে যেটা দেখা গেল, এর ভিতরে যে কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক শক্তি ছিল, সেটা একবারে শেষ, নাই হয়ে গেছে, সেটা একবারে জিরো হয়ে গেছে। ফলে এখন যে অবস্থাটা আছে, এখানে আমরা আরো তাপ দিয়েছি, এখন যে অবস্থা আছে সেটা হচ্ছে বায়বীয়। ওকে, এখন যে অবস্থানে আছে সেটা হচ্ছে বায়বীয়। আচ্ছা, এই তিনটা ঘটনার, অর্থাৎ এই পদার্থের অবস্থার পরিবর্তনের মূলে যেটা দেখলাম, সেটা হচ্ছে কি তাপ। তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন করলেই পদার্থের অবস্থার পরিবর্তন করা যায়। যেমন আমরা যদি কঠিন বস্তুতে তাপ দিই, তাহলে সেটা তরলে, তরলে আরো তাপ দিই, সেটা হচ্ছে বায়বীয় হচ্ছে। কেন হচ্ছে? কঠিন বস্তুতে এই তাপের ফলে বস্তুসমূহের ভিতরে থাকা আন্তঃআণবিক শক্তি, অর্থাৎ একটাকে একটা যে একটা কণাকে আরেকটা কণা যে চাপ দিয়ে ধরে রাখছে, সেই শক্তি এবং গতিশক্তি, এই দুইটার পরিবর্তন হয়। তাপ দিলে আন্তঃআণবিক শক্তি কমে এবং গতিশক্তি বাড়ে, ফলে এটা কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় হয়। এখন যদি একই জিনিস উল্টো দিক থেকে করা হয়, অর্থাৎ বায়বীয় পদার্থ থেকে তাপ কমানো হয়, তাহলে সে তরলে, আবার তরল থেকে যদি তাপ আরো কমানো হয়, তাহলে সে কঠিনে পরিণত হবে। এই যে বিষয়টা, অর্থাৎ আমরা এই যে আন্তঃআণবিক শক্তি এবং গতিশক্তি, এই দুইটা বা আণবিক শক্তি বলছি বা আন্তঃআণবিক আকর্ষণ বলবো যেটাকে বলছি, এই দুইটার পরিবর্তন হয় কেন?
তাপের কারণে, তাপের পরিবর্তনের কারণে, এবং এই দুইটা পরিবর্তন হলে পদার্থের অবস্থারও পরিবর্তন হয়। এই জিনিসটাকে বলা হয় কণার গতিতত্ত্ব। আশা করি এটা বোঝা গেছে, ঠিক আছে? তো এবার আমরা ব্যাপনটা নিয়ে একটু আলোচনা করি। ব্যাপনটা খুবই সহজ একটা টপিকস, খুবই গুরুত্বপূর্ণ, ছোট, সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তাই একটু মনোযোগ দিয়ে এটা জানবা। আশা করি অনেকে জানো এটা ইতিমধ্যেই। তো ব্যাপনটা হলো কোনো মাধ্যমে, কোনো মাধ্যমে একটা বস্তু, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, কিংবা বায়বীয় হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়বে। এবং এটা ছড়িয়ে পড়বে যে সমানভাবে ছড়িয়ে পড়বে, মানে কোনো এক জায়গায় একটু বেশি বেশি ছড়িয়ে পড়ছে, কোনো জায়গায় কম ছড়িয়ে পড়ছে, এরকম না, সমানভাবে ছড়িয়ে পড়বে, এবং এটা নিজের থেকেই ছড়িয়ে পড়বে। এই জন্য এটাকে বলা হয় স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। তাহলে কি বলতে পারি আমরা? কোনো বস্তু, সেটা কঠিন, তরল বা বায়বীয়, যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো অবস্থায় থাকতে পারে, সে এক স্থান থেকে অন্য স্থানে স্বতঃস্ফূর্তভাবে ও সমানভাবে ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। উদাহরণ আমরা যেমন ধরো, তোমার রুমে কোনো একটা কর্নারে তুমি যদি একটা ধরো সেন্টের একটা বোতল কিংবা আতরের একটা শিশি, সেটা যদি তুমি খুলে রাখো মনে করো, তাহলে সেটা কি হবে? কিছুক্ষণ পরে দেখবা সেটা সমস্ত রুমে সেটার গন্ধটা পাওয়া যাচ্ছে। এই যে ছড়িয়ে পড়লো, তাহলে এটা কে ছড়াই দিল? একা একা কিন্তু ছড়াই দিচ্ছে, মানে ছড়িয়ে পড়ছে। এখানে কিন্তু এমন না যে কেউ যে হেল্প করছে, যে বলছে যে যা ওইদিকে ছড়াই পড়ে, এরকম কিন্তু ঘটনাটা না। এই যে একা একা ছড়িয়ে পড়া এবং পুরো রুমে সম্পূর্ণ সমানভাবে ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। আর একটা উদাহরণ দেখি, ধরো আমরা ধরো আমাদের রান্নাঘরে হচ্ছে যে আম্মু হচ্ছে যে পোলাও রান্না করছে, তো সেই গানটা ধরো তোমার রুমে চলে আসছে, এটা কিভাবে চলে আসলো? এটা একটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। এরপরে ধরো আমরা যেহেতু বলছি কঠিন, তরল এবং বায়বীয়, যে কোনোটা হতে পারে। ধরো আমরা আর একটা জিনিস দেখি যে ধরো আমরা কোনো একটা গ্লাসের মধ্যে একটু পানি নিলাম, তার মধ্যে কঠিন কঠিন কোনো একটা রং আমরা ছেড়ে দিলাম, যেটা দ্রবীভূত হবে, মানে সেইটা সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আমরা দেখবো কিছুক্ষণ পরে সেই রংটা সমস্ত পানিতে সমানভাবে ছড়িয়ে পড়ছে। এটাও একটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। আমাদের বইতে যে পরীক্ষাগুলো দেয়া আছে ব্যাপনের, তার মধ্যে একটা হচ্ছে এরকম। আমরা একটু দেখি এটা, যে এরকম একটা এরকম একটা এরকম একটা বিকার আছে, ওকে? তো সেই বিকারের মধ্যে এরকম পানি আছে, একটু একটু করে এরকম পানি আছে। তার মধ্যে তার মধ্যে কি কি করা হলো? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটা হচ্ছে গোলাপি বর্ণের, সেটাকে ছেড়ে দেওয়া হলো। প্রথমে তোমার বিকারে রইলো হচ্ছে পানি, এবং এই পানির মধ্যে যেটা ছেড়ে দেওয়া হলো সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ছেড়ে দেওয়া হলো। ওকে, তাহলে সেটা আমরা ছেড়ে দিলাম। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তো এইটাকে আমরা কি করব? ধরো এইখানে আমি ছেড়ে দিলাম, মনে করো এই আমি কি করলাম, প্রথমে ধরো এখান থেকে আমরা এটা ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তাহলে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো, ধরো এইটা হচ্ছে কিছুক্ষণ পরের একটা চিত্র। মনে করো কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো, যে এই পানির মধ্যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেটা আছে সেটাও সমানভাবে দ্রবীভূত হয়ে মিলে গেছে। তাহলে এই যে পানির মধ্যে, তাহলে এখানে পানি, এখানে আমরা পানি নিয়েছিলাম, তাহলে এখানে পানি আর এটার সাথে সমানভাবে হচ্ছে এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা কি হয়ে গেল? মিশ্রিত হয়ে যাবে, সমানভাবে ছড়িয়ে পড়বে একটার সাথে আরেকটা। এইটাই একটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ, বা এই পরীক্ষাটা তোমাদের বইতে দেয়া আছে। আরো একটা পরীক্ষা দেয়া আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে কি, যে একটা গ্লাসে বা একটা বিকারে, কাঁচের বিকারে তুমি পানি নাও, তার মধ্যে আমরা বাসা বাড়িতে কাপড় পরিষ্কার করার পরে যে নীল ব্যবহার করে থাকি, সাদা কাপড়ে বিশেষ করে, সেই নীল তুমি 2 ফোঁটা বা 1 ফোঁটা ছেড়ে দাও। তারপর কিছুক্ষণ পরে দেখবা সেই নীলটা সম্পূর্ণ পানিতে দ্রবীভূত হয়ে যাবে। এটাও একটা ব্যাপনের একটা উদাহরণ, এটা তোমার বইতে দেয়া আছে। এরপরে ব্যাপন প্রক্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দেয়া আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা ছিল 1 নাম্বার যে পরীক্ষাটা তোমার দেয়া আছে সেটা। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে নীল আমরা পানির মধ্যে দিয়ে দেখবো, সেটা তোমরা নিজেরাই পড়ে নিবা একটু। এরপরে 3 নাম্বার একটা পরীক্ষা দেয়া আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে কোশ্চেন হয় অনেক সময়, সেটা আমরা একটু দেখবো। তো এটা আমি একটু মুছে দিই। সেখানে কি করা হয়েছে? ধরো এরকম একটা কাঁচ নল নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? এরকম একটা কাঁচ নল, ঠিক আছে?
এখানে এই দুই দিক দিয়েই হচ্ছে মুখটা খোলা থাকবে, আমার একটা কাঁচ নল নেওয়া হয়েছে। ওকে, ওকে, দুদিক দিয়ে খোলা থাকবে, আমার একটা কাঁচ নল নেওয়া হয়েছে, দুই দিক দিয়ে খোলা। ওকে, এখন একটা কাঁচ নল নেওয়া হয়েছে, এর মধ্যে দুই পাশে একটা দুইটা টুকরো নেওয়া হয়েছে, দুইটা টুকরো নিয়ে একটার মধ্যে ছিল HCl, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেইটার মধ্যে কি করা হয়েছে, সেই তুলাটা ভিজানো হয়েছে, ভিজা তারপরে এই পাশে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে এই দিক দিয়ে। ওকে, মানে এই দিক দিয়ে দেওয়া হয়েছে, মানে তার মানে কি বললাম, যে ধরে নিচ্ছি এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছি কালিটা, এটা হচ্ছে ধরো আমাদের একটা ভিজা একটা তুলা, কিসে ভিজা, সেটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভিজানো। ওকে, ওকে, এরপরে অন্য আরেকটা তুলায় আমরা কি করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এইটা এইটা দিয়ে আমরা এই পাশে দিয়ে দিব। ওকে, বোঝা গেল? তার মানে আমরা কি করলাম, একটা কাঁচ নল নিলাম, প্রথমে একটা কি নিলাম, কাঁচ নল, সেই কাঁচ নলের দুই পাশে দুইটা ছোট ছোট তুলা নিলাম, সেই তুলাগুলো প্রথমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ভিজালাম, ভিজাই সেটা এক পাশে লাগাই দিলাম। আরেক পাশে আমরা কি করলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভিজাইলাম, মানে সেটার মধ্যে চুবাইলাম, ধরো সেই তুলাটা, সেই পরে সেই চুবাটা মানে ভিজা তুলাটা আমরা এই কাঁচ নলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কাঁচ নলের ভিতরে কিছু অংশ তুলার থাকবে, আবার এইটারও ভিতরে কিছু অংশ থাকবে, দুই দিক দিয়েই থাকবে। ওকে, তাহলে দেখো এখন যে ঘটনাটা ঘটলো, ব্যাপনের কারণে আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো এই জায়গাটায়, ধরো মোটামুটি এই জায়গায়, ধরো এটা এ বিন্দু, এই জায়গাটায় একটা সাদা ধোঁয়ার মতো দেখতে পারবো। ঠিক আছে, এরকম একটা সাদা ধোঁয়া দেখতে পাবো। ক্লিয়ার? কেন দেখতে পাবো, এই জায়গাটা আসলে কি হয়, দেখো ব্যাপনের কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এদিক দিয়ে কিন্তু কাচের মধ্যে ছড়িয়ে পড়বে, ব্যাপনের কারণে, অর্থাৎ এদিক দিকে আস্তে আস্তে এইদিকে যেতে থাকবে, রাইট? আবার এই দিক দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এদিকে আসতে থাকবে, এসে একটা সময় তারা দুজনেই কিন্তু একটার মধ্যে যেহেতু দুই দিকে ব্যাপন হচ্ছে, তারা একটার মধ্যে আরেকটা মানে মিশ্রণ হয়ে যাবে, একটার সাথে আরেকটা এখানে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে একটা সাদা ধোঁয়ার মতো উৎপন্ন হবে, সাদা, সেটা হবে কি, অ্যামোনিয়াম NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হবে এই জায়গায়। বোঝা গেল? তাহলে তাহলে আমরা বুঝতে পারি যে এই জায়গাটা এসে, মানে এ বিন্দুতে এসে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই ব্যাপনের ফলে তারা এই জায়গায় আইসা বিক্রিয়া করে বা মানে এখানে মিশ্রণ হয় তাদের। বোঝা গেল? মানে এখানে এসে মিলিত হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখা যায়, সেটা কি, মানে একটু লক্ষ্য করলে দেখা যায়, এটা হিসেবে হওয়ার কথা, মানে অনেকে এটা ভাবতেছে যে এটা তো স্যার মাঝখানে দিলে ভালো হইতো, এই বিন্দুটা এই কাঁচনলের ঠিক মাঝ বিন্দুতে হওয়ার কথা, কিন্তু কেন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে হয়েছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটু দূরে হয়েছে, এটা কারণটা কি, এটা কারণটা সহজ, প্রথমে বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপনের হারটা বেশি, মানে ব্যাপন হয় দ্রুত, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপনটা হয় স্লো, মানে এটার তুলনায়। ফলে এটা যেহেতু ব্যাপন দ্রুত হয়, একই সময়ে সে যত দ্রুত অতিক্রম করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তত দ্রুত অতিক্রম করতে পারবে না। আশা করি এটা বোঝা গেছে। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি অ্যাকচুয়ালি? এখানে আমরা দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হারটা কম, কার থেকে, ওর তুলনায়। শোন, যেই গ্যাসের মানে যে কোনো বস্তুর আণবিক ভর যত কম, তার ব্যাপন হার তত বেশি। আমরা আণবিক ভরটা একটু যদি খেয়াল করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত হবে, দেখো হাইড্রোজেনের ভর হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে টোটাল হবে কত, 36.5 হচ্ছে আণবিক ভর কার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের। অন্যদিকে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি, নাইট্রোজেনের কত হবে, নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে কয়টা, এই হলো 4টা আর এই একটা 5টা, 5 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত হইল, 30 35 35। তার মানে তুমি দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা কম, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা একটু বেশি, ফলে এই জন্য যেটা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপনটা বেশি হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপনটা কম হয়। এটা কিন্তু এর দিকে অনেক সময় কোশ্চেন হয়, তো এটা জাস্ট সহজে
আশা করি বুঝতে পারছো, এটা খুব ইজি একটা জিনিস, কিন্তু এর দিকে কিন্তু কোশ্চেন হতে পারে কেন এই প্রান্তের কাছাকাছি হইলো সাদা ধোঁয়া, কেন এটা থেকে দূরত্ব হইলো, এটা কিন্তু আহ, অনেক সময় কোশ্চেন হয়। এটার কারণ হলো এই যে আণবিক ভর যত যার কম তার ব্যাপন হারটাও বেশি হবে। তো আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা আলোচনা করব এরপরে যেটা আছে সেটা নিঃসরণ নিয়ে। ওকে, তার আগে আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই, ব্যাপনটা আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তো তোমাদের যে তিনটা পরীক্ষা আছে তার মধ্যে মানে এই ব্যাপন নিয়ে প্রথমে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে দিলাম পানির মধ্যে, সেটা দেখলাম সমানভাবে দ্রবীভূত হয়ে গেল ব্যাপনের কারণে। এরপরে আমরা দিলাম হচ্ছে তোমার কি বলে যেটা আমি করিনি, তোমরা এটা করবা নীল পানির মধ্যে দিয়ে, তারপরে দেখবা। আর 3 নম্বর যে পরীক্ষা, এটা হচ্ছে 3 নম্বর পরীক্ষা ছিল অ্যাকচুয়ালি। 3 নম্বর পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ব্যাপন হার কখন বেশি হয় কখন কম হয়, ঠিক আছে, এবং এই প্রান্তের কাছে কেন সাদা দোয়া হইলো, কেন এইদিকে হলো না, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এখন আমরা তাহলে নিঃসরণটা নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা এবার নিঃসরণটা একটু আলোচনা করি। নিঃসরণটা প্রায় ব্যাপনের কাছাকাছি, শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে একটা চাপের প্রভাব থাকে। যেমন ধরো আমরা যখন ব্যাপনটা দেখেছিলাম, ব্যাপনটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একাই ছড়িয়ে পড়ছিল, আর নিঃসরণটা একা ছড়িয়ে পড়বে না, একটা চাপের প্রয়োজন হবে বাইরে থেকে। যেমন ধরো আমরা যে বডি স্প্রে দিই, তো সেখানে আমাদের একটা চাপ দিতে হয়, তাই না? বা আমরা যদি অন্য কোনো কি বলে যে সেন্টের কথাই যদি চিন্তা করি, সেগুলোর জন্য আমার চাপ দিতে হয়। এই যে বাইরে থেকে একটা চাপ দেয়া, এটাই হচ্ছে আমাদের নিঃসরণ। বা ধরো আমরা একটা বেলুনের কথা চিন্তা করি, যেটা তোমাদের বইতেও বলা আছে, সেই বেলুনের কোনো একটা জায়গাতে আমরা ছিদ্র করে দেই, যদি ফেটে না যায়, বিশেষ করে তোমরা যদি বেলুনে সরাসরি পিন দিয়ে ফুটা করতে যাও ফেটে যাবে। তো সেক্ষেত্রে উপায় হলো কি, সেখানে আগে কস্টিপ মারবে, তোমাদের বইতেও সেটা বলা আছে, কস্টিপ মারবে তারপরে পিন দিয়ে ফুটা করবে, তখন দেখবে সেখান থেকে খুব সজোরে বাতাস বেরিয়ে আসছে। কখনো কখনো এরা নিজে নিজেই অনেক সময় লিক হয়ে যায়, তখন আমরা দেখি খুব সজোরে বাতাস বেরিয়ে আসে। এটা কিন্তু চাপের ফলে। হ্যাঁ, এই যে চাপ, এই চাপের ফলে সজোরে বেরিয়ে আসা সরু ছিদ্র পথে, এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, নিঃসরণ প্রক্রিয়া। যেমন ধরো আমরা আরো একটা জিনিস, আচ্ছা এটা একটু দেখে নিই। ধরো এটা একটা বেলুন, মনে করো এটা বেলুন। এখন এখান থেকে যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে এইখান দিয়ে জোরে বাতাস বেরিয়ে আসবে। ঠিক আছে, কেন? এখন বলবা যে এখান তো কোনো চাপ নাই। চাপ আছে, আমরা জানি যে এই যে এগুলো থেকে কি করা হয়, চারপাশ দিয়ে অলওয়েজ কি করা হয়, একটা চাপ দেয়া হয়, বায়ুর চাপ, যেটাকে আমরা বায়ুর চাপ বলি। সেই চাপের কারণে এদিক দিয়ে খুব সহজে বাতাস বেরিয়ে আসবে। আর স্প্রে যেটা, আমরা সেটা তো নিজেরাই চাপি। দেখো, তাহলে এটাই হচ্ছে আসলে নিঃসরণ প্রক্রিয়া। ঠিক আছে, যে প্রক্রিয়ায় সরু ছিদ্র পথে চাপ দিলে আর কি, হ্যাঁ, এক স্থান থেকে অন্য স্থানে বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বোঝা গেল। বা ধরো আমরা আমাদের গাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করা হয়, সিএনজি, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা সেটা যে সিলিন্ডারের মধ্যে থাকে, বা আমরা যে রান্নাঘরে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, অনেক সময় এলপি গ্যাস যেটা ব্যবহার করি, এলপিজি, সেইটা যখন আমরা চাবিটা ঘোরাই তখন সেখান থেকে যে গ্যাসটা বেরোয় আসে, এটাও কিন্তু নিঃসরণ প্রক্রিয়ার একটা উদাহরণ। আশা করি বোঝা গেছে। তো নিঃসরণ এবং ব্যাপন একদম প্রায় সিমিলার, তবে এইখানে পার্থক্য হলো চাপের একটা প্রভাব রয়েছে নিঃসরণে, কিন্তু ব্যাপনে সেটা কোনো প্রভাব নেই। আরো একটা নিঃসরণ দেখা যেতে পারে, যেমন ধরো মনে করো এই জায়গায় একটা বড় একটা কিছুতে একটা পানি আছে, এই পুরাটাই পানি ভরা, মনে করো এই পুরাটা হচ্ছে পানিতে ভরা, মনে করো। ঠিক আছে, এই পুরাটাই হচ্ছে পানি দিয়ে ভরা আছে। এখন এই জায়গা দিয়ে যদি ছোট্ট একটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে এইখান থেকে কিন্তু পানি বেরোয় আসবে। এটাও কিন্তু শরীর ছিদ্র যদি থাকে, এখান থেকে পানি বেরোবে, এটাও একটা নিঃসরণ। এখন অনেকে বলতে পারে এখানে চাপ কোথায়, এই উপরে থাকা পানিগুলো কিন্তু নিচে চাপ দিচ্ছে, এটাই হচ্ছে একটা নিঃসরণ প্রক্রিয়া। আশা করি এটা বুঝতে পারছো। তো ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য একটাই, শুধু ওখানে চাপের প্রভাব থাকবে এবং সরু ছিদ্র পথে, ঠিক আছে, বেরোয় আসবে, হচ্ছে এটা হবে নিঃসরণ। আশা করি এটা বোঝা গেল। আচ্ছা এবার আমরা হচ্ছে যে আর একটা টপিক নিয়ে আলোচনা করব, মোমবাতির জ্বলন ও তিন অবস্থা। তিন অবস্থা আমরা আসলে এখানে আলোচনাই করছি পদার্থের অবস্থা নিয়ে। আর পদার্থের তিনটি অবস্থা থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয়। সেই তিন অবস্থার কথা এখানে বলা হয়েছে। আমরা এখানে একটা মোম আসলে একটু আঁকি। ধরো এটা একটা মোম, ধরো, ঠিক আছে। এখন এই মোমটা যখন আমরা এরকম জ্বালাইলাম, তো জ্বালাইলে তখন কিছু অংশ
এরকম করে গলে পড়তে থাকে। ওকে, দেখো মোমবাতির চারদিক দিয়ে কিন্তু আমরা এরকম কিছু অংশ গলে পড়তে দেখি। আচ্ছা, এখন এখানে কি ঘটনা ঘটে? মোমবাতির সুতাটা যখন আমরা জ্বালাই, আসলে মোমবাতিটা যখন আমরা জ্বালাই তখন তাপে মোম কিন্তু গলতে থাকে। এই গলিত মোমে যখন আরো তাপ লাগে তখন কিছু মোম সেখান থেকে বাষ্প হয়ে যায়, কিছু মোম সেখান থেকে বাষ্প হয়ে যায়, অর্থাৎ ধরো পানি বলতে পারি, এবং সেখান থেকে কিছু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং আলো উৎপন্ন হয় বা লাইট। ওকে, লাইট আমরা পাই, এই তিনটা জিনিস পাই এখান থেকে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা এখান থেকে বাষ্প পাই। তিনটি অবস্থা যেতে চাই, তা আমরা বাষ্প পেলাম। এবং এখানে দেখো একই সাথে এখানে কিন্তু তরল মোম এখনো আছে, আবার কিছু মোম নিচে পড়ে শীতল হয়ে আবার কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা তিনটা জিনিস পাচ্ছি না এখানে, তিনটা জিনিসই কিন্তু পাচ্ছি এখানে। তাহলে এখানে আমরা বলতে পারি যে মোমের জ্বলনে তিনটি অবস্থা পাওয়া যায়। এটাই ছিল আসলে মোমের জ্বলন। এটা খুব সহজ একটা জিনিস, সবাই পারবে, সবাই বুঝবে। তোমরা বইতে খুব সহজভাবে কিছু কথা লেখা আছে, আশা করি বোঝা গেল যে মোম যখন জ্বলে তখন তিনটি অবস্থা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? মোম সুতা যখন জ্বালায় সেখানে তরল পাওয়া যায়, সেই তরলে যখন আরো মোমটা যেহেতু জ্বলতেছে আরো হিট লাগে, তখন সেখান থেকে কিছু বাষ্প হয়, আর কিছু তরল নিচে পড়ে গিয়ে আবার সেটা কঠিনে পরিণত হয়। তার মানে তিনটি অবস্থায় এখানে একই সাথে বিরাজমান থাকে। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে স্ফুটন এবং গলন এবং স্ফুটন নিয়ে আলোচনা করব। গলন এবং স্ফুটন নিয়ে আলোচনা করব। ওকে, তো গলনটা কি? আমি একটু মুছে দিই এটা। গলন ও স্ফুটন এই দুইটা নিয়ে জিনিস নিয়ে আমরা একটা আলোচনা করব। গলনটা কি? দেখো, কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে, কঠিন অবস্থা থেকে কিন্তু কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে গলানোর যে প্রক্রিয়া, মানে সোজা কথা তরল অবস্থায় পরিবর্তনের জন্য, তরল অবস্থায় নেয়ার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই হচ্ছে অ্যাকচুয়ালি গলন প্রক্রিয়া। তার মানে কঠিন অবস্থায় কোনো পদার্থকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের জন্য যে তাপ দিতে হয়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে গলন প্রক্রিয়া। বুঝা গেল? তাহলে তাপ দিয়ে, বোঝা গেল, তাপ দিয়ে কোনো কঠিন বস্তুকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় গলন প্রক্রিয়া। সহজ। যদি কেউ গলনটা বুঝে থাকে, স্ফুটনটা খুব সহজ। কি গলনটা কি দেখো তো? তাপ দিয়ে। ওকে, তাপ দিয়ে কঠিন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের যে প্রক্রিয়া, যে তাকে গলন বলে। সহজ। তাপ দিয়ে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের যে প্রক্রিয়া, কোনো বস্তুকে, অ্যাকচুয়ালি এখানে এই কথাটা বলতে ভুলে গেছি, কোনো বস্তুকে তাপ দিয়ে, আসলে ঠিক আছে। ওই দিক দিয়ে বোধহয় একটু কেটে গেছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে, বোঝা গেল? তাপ দিয়ে কোনো বস্তুকে, এখানে একটা কথা যোগ হবে, কোনো বস্তুকে কোনো বস্তুকে তাপ দিয়ে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের যে প্রক্রিয়া তাকে গলন বলে। আচ্ছা, তাহলে স্ফুটনটা কি হবে? স্ফুটনটা কি হবে? কোনো বস্তুকে তরল অবস্থা থেকে, এই জায়গাটায় তখন আসলে চেঞ্জ হয়ে কি হবে? স্ফুটনের জায়গায় তরল অবস্থা থেকে এই জায়গাটা কি হবে? বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে কি বলে? গলন বলবো না, এবার কি বলবো? স্ফুটন বলবো। স্ফুটন বলে। সহজ। কোনো বস্তুকে তাপ দিয়ে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত করার যে প্রক্রিয়া তাকে গলন বলে। কোনো বস্তুকে তরল অবস্থা থেকে তাপ দিয়ে বায়বীয় অবস্থায় রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে স্ফুটন বলে। ব্যাস, এইটুকুই হয়ে গেল। বইতে এভাবে লেখা আছে। বুঝা গেল? এখন আর একটা জিনিস আছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে গলন আর স্ফুটন। এখন আরেকটা জিনিস হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এই দুটোর পার্থক্য আছে। গলন এবং স্ফুটন এই দুটোর সংজ্ঞা সবসময় সারা জীবন এক এবং সবার ক্ষেত্রে একই জিনিস, কিন্তু স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক এই দুটো ভিন্ন ভিন্ন হবে। গলনাঙ্কটা কি একটু বলে নিই, এর একটু মুছে দিই। গলনাঙ্ক, ওকে, গলনাঙ্ক গলনাঙ্ক তোমাদের বইতে আছে, তোমরা দেখে নিও বানানটা ভালোভাবে। গলনাঙ্কটা কি? গলনাঙ্ক হচ্ছে কোনো বস্তুকে
কোনো বস্তুকে ধরো কঠিন থেকে যে নির্দিষ্ট তাপে তরলেতে পরিণত হতে শুরু করে, মানে তুমি একটা বস্তুকে তাপ দিলা, এখন সে তরলে পরিণত হওয়া শুরু করলো, ওই তাপটাই হচ্ছে ওই বস্তুর গলনাঙ্ক। বোঝা গেল? তার মানে কোনো একটা বস্তুকে তুমি যদি তাপ দাও তাহলে সে একটা সময় গিয়ে সে গলতে শুরু করবে, ওইটাই হচ্ছে তার গলনাঙ্ক। বোঝা গেল? ওই তাপটাই হচ্ছে তার গলনাঙ্ক। তাহলে এখন তুমি বলো, সেম তাপে কি সব কঠিন বস্তু গলবে? গলবে না তো। যেমন ধরো তুমি যদি বরফে তাপ দাও, মনে করো, তাহলে সে কি করবে? 0 ডিগ্রি তাপমাত্রা যখনই হবে, ধরো বরফ হচ্ছে, বরফের তাপমাত্রা হচ্ছে -20, 30 বা আরো কম হতে পারে, ধরো -20, তো এটাকে তাপ দিতে দিতে যখন তুমি -0 ডিগ্রি করবা, সরি 0 ডিগ্রি করবা, মানে মাইনাস থেকে তুমি বাড়াচ্ছ, বাড়ায় যখন 0 ডিগ্রি করবা তখন সে কিন্তু গলতে শুরু করবে। তাহলে এই 0 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে বরফের গলনাঙ্ক। এখন ধরো লোহার কথা চিন্তা করে, লোহা একটি কঠিন বস্তু, লোহাকে কি তুমি 0 ডিগ্রি তাপমাত্রায় এটা কি গলবে? গলবে না, এটাকে তাপ দিতে দিতে অনেক বেশি একটা তাপ দিতে হবে। ওই তাপমাত্রাটাই, ওই যে তাপমাত্রা দিলে সে গলতে শুরু করবে এবং একসময় সব গলে যাবে, ওই তাপমাত্রাটাই হচ্ছে লোহার গলনাঙ্ক। তার মানে গলনাঙ্কটা কিন্তু হবে ভিন্ন ভিন্ন, প্রত্যেক পদার্থের গলনাঙ্ক হবে, গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। ওকে, যেমন ইউরিয়ার গলনাঙ্ক, ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এখন স্ফুটনাঙ্কটা কি তাহলে সহজে বোঝা গেল। এখন আমরা এখানে দেখলাম যে কোন তাপমাত্রায় কঠিন থেকে বস্তু, ওই বস্তু যখন তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাটাই ওই বস্তুর, যেই বস্তুকে তাপ দিচ্ছি ওই বস্তুর গলনাঙ্ক হবে। তাহলে স্ফুটনাঙ্কটা ব্যাপারটা সেম বলবো, তাহলে এটা বলবো শুধু তরল থেকে বাষ্পীয় হবে, তরল থেকে বায়বীয় হবে, মানে গ্যাসীয় হবে। বোঝা গেল? তাহলে যে তাপমাত্রায় কোনো বস্তু তরল থেকে বাষ্পীয় বা গ্যাসীয় হতে শুরু করে এবং সম্পূর্ণটা বাষ্পীয় হয়ে যাবে বা গ্যাসীয় হয়ে যাবে, ওইটাই হচ্ছে তার স্ফুটনাঙ্ক। তাহলে এটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। মনে করো লোহাকে তুমি তরলে পরিণত করলা, এখন এই তরলটাকে যদি তুমি এখন বাষ্প করতে চাও, এখন যে তাপটা দিতে হবে, তুমি যে বরফটাকে একটু আগে গলাইলা 0 ডিগ্রি তাপমাত্রায় পানি বানাইলা, এখন এই পানিকে তাপ দিয়ে বাষ্প করতে আমরা জানি মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস লাগবে। তাহলে সেই 100 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। কিন্তু লোহার স্ফুটনাঙ্ক কত হবে? লোহার স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি না, ওটা ভিন্ন ভিন্ন একটা তাপমাত্রা। বুঝে গেল? লোহার গলনাঙ্কই সম্ভবত যতটুকু জানি সম্ভবত 800 ডিগ্রি বোধ হয়, আমি এটা শিওর না, এটা দেখে নিতে পারো, আমার জানা ছিল কিন্তু ভুলে গেছি, সম্ভবত 800 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গলনাঙ্কটা আরো বেশি হবে, সরি স্ফুটনাঙ্কটা আরো বেশি হবে। গলনাঙ্ক যদি 800 ডিগ্রি হয় তাহলে স্ফুটনাঙ্কটা আরো অনেক বেশি হবে। আশা করি বোঝা গেছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটো জিনিস বোঝা গেছে। তাহলে ভিন্ন ভিন্ন পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে ভিন্ন ভিন্ন থাকবে। আশা করি এটা বোঝা গেল। ঠিক আছে, এই গেল আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তো এখানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কয়েকটা পরীক্ষা আছে, আমরা একটা একটা করে একটু যদি দেখি, সময় কম, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা, আমরা কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করছি। হ্যাঁ, গলনাঙ্ক নির্ণয়, ওকে, কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করছি আমরা। তো দেখো, কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়টা আমরা করব, একটা পরীক্ষা আমরা দেখব। ধরো আমরা ইউরিয়ার যেটা আছে পরীক্ষাটা, একটা পরীক্ষা দেখব আমরা। ধরো এরকম একটা ওখানে জালির কথা বলা হয়েছে, জালি মিনস হচ্ছে এরকম, এটা অনেকে দেখবা, ধরো এইটাতে আমরা অনেক সময় বারবিকিউ করি না, এরকম, ঠিক আছে। তো সেটার উপরে ধরো এইটাই হচ্ছে সেই জালি, সেটার উপরে আমরা ছোট একটা কি নিব, কাঁচ নিব, কাঁচ, এরকম একটা গোল কাঁচ নিব। সেই কাঁচের উপরে আমরা কিছু ইউরিয়া, এরকম ছোট ছোট ইউরিয়া রেখে দিব। মনে করো এটা হচ্ছে ইউরিয়ার টুকরা, ওকে, বোঝা গেল? এবং এটা আমরা রাখছি ধরো একটা টুলের উপরে, ধরে নাও। এখন একটা স্ট্যান্ড দিয়ে, এখানে একটা স্ট্যান্ডের সাথে এখান থেকে একটা সুতার সাথে আমরা, এখানে একটা সুতার সাথে আমরা একটা থার্মোমিটার, এখান থেকে কি করব, এখান থেকে একটা থার্মোমিটার আমরা কি করব, আমরা আমরা ইউরিয়ার মধ্যে প্রবেশ করাই দিলাম। মনে করো এটা হচ্ছে থার্মোমিটার, ওকে। ধরো এটা হচ্ছে থার্মোমিটারে কিছু দাগ কাটা আছে, মনে করো, ধরে নাও এটা একটা হচ্ছে যে স্ট্যান্ড। এখন এইখান দিয়ে আমরা এখন কি করব, হিট দিব, এখান থেকে আমরা হিট দিব। হ্যাঁ, এখান থেকে আমরা হিট দিচ্ছি বার্নার দিয়ে। যখন আমরা হিট দিব, একটা পর্যায়ে গিয়ে দেখবো এগুলো গলতে শুরু করছে। যখন গলতে শুরু করবে তখন আমরা এই যে থার্মোমিটারের যে টেম্পারেচার দেখবো যে সেটা কত, যেটা দেখবো, এবং একটা সময় পর্যন্ত এটা গলতেই থাকবে।
যতক্ষণ পর্যন্ত গলবে ততক্ষণ পর্যন্ত তাপ ওইটাই থাকবে, বাড়বে না, ঠিক আছে। এবং সেইটা আমরা দেখতে পাবো 133°C ইউরিয়ার ক্ষেত্রে আর কি। তো অন্য কোনো পদার্থ হইলে তোমাদের এরপরে মোম দিয়ে দেখানো হয়েছে, তার মানে কি করতে হবে, এখানে মোম রাখতে হবে, কিছু গুঁড়ো মোম এখানে রাখতে হবে, নিচ দিয়ে এরকম করে তাপ দিতে হবে, আর একটা থার্মোমিটার মোমের মধ্যে প্রবেশ করাতে হবে। এখন একটা সময় দেখা যাবে যে মোম গলতে শুরু করবে, সেই সময় আমাদের টেম্পারেচারটা লিখে নিতে হবে, সেটাই হবে ওইটার গলনাঙ্ক। বোঝা গেল? এবার যদি স্ফুটনাঙ্কটা নির্ণয় করি সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এইরকম পরীক্ষা তোমাদের আছে। ধরো আমরা একটা বিকারে পানি নিব, বুঝে গেল, পানি নিব, সেই পানির মধ্যে ধরো আমরা এইখানে একটু মডিফাই করি, এটা দিয়ে করা যাবে। আমরা এটা গলনাঙ্ক নির্ণয় করলাম, কিভাবে করলাম, কঠিন পদার্থের গলনাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করলাম সেটা আমরা দেখলাম। এখন আমরা তোমরা যদি একটু দেখতে মানে যদি অসুবিধায় বুঝতে, ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখো, মানে এই জায়গাটা দিয়ে যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে একটু টেনে আবার দেখলাম, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সমস্যার কথা না, তারপরেও বললাম। এখন ধরো তুমি একটা বিকারে পানি নিলা, এই যে এখানে একটা বিকার আছে এবং এখানে পানি আছে, এই পানির ভিতরে তুমি থার্মোমিটারটা প্রবেশ করাবা, ঠিক আছে। এটা তোমার থার্মোমিটার, এই যে এটা ধরে নাও, এটা থার্মোমিটার, ঠিক আছে, সুন্দর থার্মোমিটার আছে একটা, ঠিক আছে। আমি এটা একটু বড় করি, ঠিক আছে। আচ্ছা, তো এই থার্মোমিটারের মধ্যে এখানে পানি আছে, রাইট, ধরো এখানে পানি আছে, ধরে নাও। তো এখন যদি নিচ থেকে হচ্ছে আমরা কি দেই, আমরা যদি হিট দেই, ঠিক আছে, বার্নার দিয়ে হিট দিলাম, একটা সময় দেখবো এই পানিটা ফুটতে শুরু করছে। যখন ফুটতে শুরু করবে তখন আমরা টেম্পারেচারটা কি করব, লিখে নিব। এই টেম্পারেচারটা আমরা পাবো কত, 100°C পানির ক্ষেত্রে, 100°C পাবো পানির ক্ষেত্রে। তাহলে আমরা পানির স্ফুটনাঙ্কটা বের করে ফেলতে পারবো। বুঝে গেল যে আমরা কঠিন পদার্থের গলনাঙ্ক এবং তরল পদার্থের স্ফুটনাঙ্কর যে দুইটা পরীক্ষা আছে সেগুলো আমরা একটু দেখলাম, আমরা একটু সহজে দেখলাম, শর্টকাট, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো, তোমরা এগুলো করতে পারবা। ওকে, এরপর আরেকটা পরীক্ষা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 6 নম্বর পরীক্ষা, তোমাদের বইতে 6 নম্বর পরীক্ষা দেয়, বরফকে গলানোর লেখচিত্র। সেখানে হয়তো ওভাবে লেখা নেই, বরফকে গলানোর লেখচিত্র হিসেবে আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। আমরা যেমন ব্যাপন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ একটা দেখেছিল 3 নাম্বারটা, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরা বিক্রিয়া করে একটা কাঁচনলের এক জায়গায় গিয়ে ধোঁয়া, সাদা ধোঁয়া উৎপন্ন হয়, সেটা গুরুত্বপূর্ণ বলেছিলাম। এখানে আবার এই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ, আমি এরকম একটা গ্রাফ অঙ্কন করে ফেলি, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কি, বরফ গলানের লেখচিত্র। এই দিকটা হবে সময়, সময়, এদিকটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে আমরা সময় বলবো, আর এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে আমরা কি বলবো, তাপমাত্রা বলবো। ওকে, তাপমাত্রা বলবো। আমরা ধরে নিই এই পয়েন্টে তাপমাত্রা হচ্ছে -40°, এরপরে ধরো এখানে হচ্ছে -20°, মানে 20 করে বাড়ছে, ধরে নাও এখানে হচ্ছে -0°, 20 করে যদি বাড়ে তাহলে এখানে এখানে হবে 20, রাইট, এখানে 20, এখানে 20, এখানে 40, এখানে কত হবে 60। আচ্ছা, আমাদের এই গ্রাফটা একটু বড় নেওয়া দরকার ছিল। আচ্ছা, আমি একটু নিচে থেকে নেই, নাহলে আমাদের হবে না, আসলে ডাটা আমাদের একটু বেশি, এইভাবে নেই। ওকে, তাহলে এটা হচ্ছে সময়, এই দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি হচ্ছে সময়, এটা কি দেখা যায়, দেখি তো, দেখা যাচ্ছে, এটা হচ্ছে সময়। তাহলে এদিকে একটু চেঞ্জ করে দিই ডাটাগুলো, এই জায়গাটায় হচ্ছে -40, এই জায়গায় হচ্ছে -20, এই জায়গাতে হচ্ছে 0°, এগুলো কিন্তু তাপমাত্রা দিতে, তাহলে ডিগ্রি বলতে হবে। তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে 20°, এই জায়গাটা হচ্ছে ধরো হচ্ছে 40, এই জায়গা হচ্ছে 60, এই জায়গাটা হচ্ছে 80, এই জায়গাটা হচ্ছে 100, এবং এটা হচ্ছে 120, এটা হচ্ছে ধরো 140। আর দরকার নেই অবশ্য, আমাদের 120 পর্যন্ত হলে 120 পর্যন্ত হলে এনাফ, আর দরকার নাই আশা করি, ঠিক আছে। আর এটার একক হচ্ছে ধরো সেকেন্ড, আর এটার একক হচ্ছে, বা এটাকে মিনিটও ধরতে পারি, আর এটাকে হচ্ছে সেলসিয়াস। ওকে,
ট্র্যাপ হয়ে গেল। এখন আমরা একটা বরফকে তাপ দিব। ওরা আসলে এখানে বলছে যে আমরা একটা বিকারে কিছু বরফ নিব, এবারকে তাপ দিব এবং একটু পর পর কয়েক সেকেন্ড পর পর, ধরো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড পর পর আমরা কি করব, বরফের তাপমাত্রাটা কি করব, হিসাব করব। মানে ওইটার ভিতরে আমরা বিকারের মধ্যে যে বরফটা নিলাম সেটাকে তাপ দিচ্ছি, তো 30 সেকেন্ড পর পর আমরা একটা থার্মোমিটার নিয়ে তাপটাকে লিখে ফেলবো, সেটা ওরা বলছে। সেই জিনিসটা আসলে এখানে কি হয় আমরা দেখব। মনে করো আমরা তাপ দিছি, ওকে, তাপ দেওয়ার পর যেটা হয়েছে এইখান থেকে এই পর্যন্ত আমরা যখন তাপ দিলাম, তাপ এখানে বাড়লো, এই পয়েন্টে আসলো, এই পয়েন্টটার নাম হচ্ছে কি পয়েন্ট, এ পয়েন্ট। এই পয়েন্টের নাম বলি এ। দেখো তাপ বেড়ে গেছে, তাপ বেড়ে, আচ্ছা দেখো কিভাবে তাপ বাড়ছে, এখানে 40 ছিল মাইনাস, তারপরে -39, -20, মাইনাস একেবারে 0 পর্যন্ত আসছে, এখানে এসে বাড়লো। যেহেতু এটা বরফ, এটা কি বরফের লেখচিত্র, ওকে, এটা কিসের চিত্র, বরফ গলনের লেখচিত্র। অ্যাকচুয়ালি সবগুলোর ক্ষেত্রেই একই ঘটনা হবে, বরফ হোক বা অন্য কোনো কঠিন পদার্থ গলনের ক্ষেত্রে একই ধরনের লেখচিত্র পাওয়া যাবে, তাপমাত্রাটা একটু ভিন্ন হবে হয়তো। এখন এখানে এসে দেখতে পাবো, এই জায়গাটা এসে দেখতে পাবো যে কিছু সময়, দেখো এখানে কিন্তু কত সময় গেছে, আমরা এটা যদি একটু এখান থেকে চিন্তা করি, এই পর্যন্ত কিন্তু সময় গেছে, ধরো এখানে 30 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড করে বাড়ছে মনে করো, তাহলে এখানে 30 সেকেন্ড সময় গেছে, 30 সেকেন্ড কিন্তু তাপও বাড়ছে, কতটুকু বাড়ছে, প্রায় 40 ডিগ্রি বেড়ে গেছে। এইখানে এসে দেখতে পাবো, এখানে এসে তাপমাত্রাটা বাড়লে না, এখানে এসে কি হয় না, এ থেকে বি পর্যন্ত তাপমাত্রাটা আর বাড়ে না, কিন্তু সময় কিন্তু দেখা যায় আরো কতখানি, ধরো আরো প্রায় 30 সেকেন্ড চলে গেল, তাপমাত্রা বাড়লো না, বরফের তাপমাত্রা বাড়ে নাই। কিভাবে, এটা তুমি কই থেকে জানলা, তুমি কিন্তু থার্মোমিটার দিয়ে বারবার হিসেব করতেছো, তাপমাত্রা বাড়ছে না, ক্লিয়ার। এরপরে এইখান থেকে আবার যখন তুমি হিট দেওয়া শুরু করলা, এটা একবারে এই পর্যন্ত গেল, এটাকে আমরা সি পয়েন্ট বলি। এখন কি ঘটনা ঘটছে একটু চিন্তা করি, আমাদের একটু ওই যে আমাদের সেই ইয়ার কথা মনে আছে যে কণাসমূহের মধ্যে, পদার্থের কণাসমূহের মধ্যে দুই ধরনের শক্তি আছে, একটা আণবিক আকর্ষণ বল, আণবিক আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ বল, যে কোনো কোনটা বলতে পারি, আর একটা ছিল গতিশক্তি। তো বরফের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি থাকে, যেহেতু এটা কঠিন। তো এখানে যখন হিট দেওয়া হয়, তখন কি হয়ে যায়, তোমার এটার হিটটা বাড়তে থাকে, বাড়তে থাকলে এই জায়গাটায় আইসা পানিটা, ওই বরফটা গলতে শুরু করে, মানে এই জায়গাটায় থাকে আসলে পানি প্লাস বরফ, এই জায়গাটায় আসলে কি থাকে, পানি প্লাস বরফ এর মিশ্রণ, পানি প্লাস, আচ্ছা এটা পানি প্লাস বরফ, ওকে, এই জায়গাটা এই এ থেকে বি পর্যন্ত হচ্ছে পানি প্লাস বরফ, এটার মিশ্রণ থাকবে। অর্থাৎ এই জায়গায় এসে পানি কি করতে থাকে, মানে সরি বরফ কি করতে থাকে, গলতে শুরু করে। এখন যেহেতু গলতে শুরু করে, তার মানে এই জায়গায় এসে পানির কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল ছিল সেটার ভেঙে ফেলতেছে, সেটাকে ভাঙতে হচ্ছে এবং গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। সেটা যদি ভাঙতেছে, এইটা ভাঙার জন্য একটা শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটা আসে কই থেকে, তুমি যে হিট দিচ্ছ সেটা। তাহলে তুমি যে হিট দিচ্ছ সেটা বাড়ছে না কেন, বোঝা গেল, এইখানে বরফের কণাগুলোর যে আন্তঃকণা আকর্ষণ বলটা ছিল সেইটাকে ভাঙতে এবং গতিশক্তি বাড়াতে কাজে লেগে যাচ্ছে, বোঝা গেল। সেই জন্য যতক্ষণ পর্যন্ত পুরা বরফটা, এখানে পানি এবং বরফের মিশ্রণ, পুরা বরফটা যতক্ষণ না পানি হবে ততক্ষণ তাপমাত্রা বাড়বে না। বি পয়েন্টে আইসা যেটা হবে, সমস্ত বরফ পানি হয়ে যাবে, তখন আবার তাপমাত্রা বেড়ে যাবে। সহজ, তোমরা বাসায় এটা করতে পারো। ধরো তুমি বাসা থেকে 1/2 কেজি মিল্কভিটার একটা প্যাকেট কিনে নিয়ে যাবা, এবার এটা তুমি ধরো ইতে দিবা, তাপ দিবা, তাপ দেওয়ার পরে দেখবা প্রথম দিকে একটু তাপ বাড়বে, কিন্তু এরপর যখন গলতে শুরু করবে এরপর তাপ বাড়বে না। যতবার তুমি হাত দিবা বা ধরো থার্মোমিটার দিয়ে দিবা, দেখবা তাপ বাড়ছে না, পুরা বরফটা গলা শেষ, এরপর দেখবা তাপ বাড়া শুরু করছে। এই যে তাপ বাড়ে না যতক্ষণ পর্যন্ত, সেটাই হচ্ছে এবি পয়েন্ট। তাহলে এবি পয়েন্টটা হচ্ছে কি বলতে পারো, এটা হচ্ছে বরফ ও পানির মিশ্রণ, ঠিক আছে। তার মানে এই জায়গাটা বলতে পারি বরফ গলনের রেখা, এই জায়গাটাকে আমরা এবি কে বলতে পারি বরফ গলনের রেখা, বরফ রেখা। এখন পানিতে আসার পরে তাহলে এখান থেকে এখন হিট বেড়ে যাবে, যাওয়ার পরে এই সিতে আসার পরে মানে কিন্তু দেখো এখন তাপও বাড়ছে, সময়ও বাড়ছে, সময় মানে তাপ দিচ্ছ,
তোমার যেই যত সময় তাপ দিচ্ছ তাপটা বাড়তেছে, এবং এটা দেখো আইসা মোটামুটি 100-র কাছাকাছি। 100 ডিগ্রি তাপমাত্রায় পানিটা আবার বাষ্প হইতে শুরু করে। যেহেতু বাষ্প হইতে শুরু করে, এইখানে এবিতে যে ঘটনা হয়েছিল, সম্পূর্ণ বরফ যতক্ষণ না তরল হয়েছে তাপ বাড়ে না, এখানেও সম্পূর্ণ পানি যতক্ষণ না বাষ্প হবে আর তাপ বাড়বে না। ফলে এখানেও তাপটা এই রকম সরল রেখা থাকবে, ঠিক আছে। এবং এই জায়গায় তাপটা মানে সময়টা একটু বেশিই লাগবে। আমরা এটা প্র্যাকটিক্যাল লাইফেও দেখতে পারি। এরপরে যখন সমস্ত বাষ্প হয়ে যাবে ডি পয়েন্ট আইসা, এরপর আবার তাপ বাড়া শুরু করবে। বোঝা গেল? তাহলে এই জায়গাটা সিডিতে থাকবে আসলে পানি প্লাস থাকবে হচ্ছে বাষ্প মিশ্রণ, এবং ডি পয়েন্টে এসে সমস্ত বাষ্প হয়ে যাবে, এখন তাপ বাড়বে। আর এই সিডি রেখাকে আমরা বলতে পারবো কি পানি, এখানে বাষ্প হওয়ার যে রেখা, ঠিক আছে, বাষ্প হওয়ার যে রেখা। আর এখানে এটা ছিল বরফ গলনের রেখা। বুঝে গেল? এই এবিটা ছিল বরফ গলনের রেখা, এবিটা ছিল বরফ গলনের রেখা। এইখানটাতে তাপমাত্রা কেন বাড়ে না? কারণ হচ্ছে বরফ থেকে গলে পানি হইতে হচ্ছে, তখন ওইখানে আন্তঃকণা আকর্ষণ বলটার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, এবং এই কাজটা করছে কারা? বাইরে থেকে যে তাপটা দিচ্ছ। এখানে সিডিতেও তাপটা কেন বাড়ছে না এই জন্য এই পানির যে আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি ছিল, কিন্তু গ্যাসে আসলে কম থাকবে, তাহলে সেখানেও আন্তঃকণা আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে গতিশক্তি বাড়াইতে হচ্ছে। এই কাজটা বাইরে থেকে যে তাপটা দিচ্ছ সেটা করছে, এই জন্য তাপটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না তাপ বাড়ছে। তো এটাই ছিল আসলে বরফ গলনের লেখচিত্র। তোমরা দেখবা এটার পরে আর একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এইটার উল্টা ঘটনা। তুমি দেখো পানি থেকে যদি তুমি দেখো বরফ থেকে যদি তুমি এরকম তাপ দিতে থাকো, তাহলে সেইটার লেখচিত্র এরকম হয়। তুমি এখন বাষ্প থেকে যদি আবার শীতল করো, একই ঘটনা ঘটবে না? পরের চিত্রটা সেটাই আছে। তো আজকের ভিডিওতে ওইটা আর আলোচনা করব না। এইটা যদি কেউ বুঝে, ওইটা সে বুঝে যাবে। এইটা হচ্ছে বরফ থেকে করা হয়েছে, আর সেটা হচ্ছে তোমার বাষ্পকে শীতল করা হয়েছে। যখন শীতল করা হবে তখন এরকম একটা রেখা পাওয়া যাবে, কারণ সেই জায়গাটায় তোমার কি হবে, আবার এই উল্টা ঘটনাটা ঘটবে। এই জন্য সেই চিত্রটা আর আমি এখানে বলবো না, ওইটা বলতে গেলে তা মানে যদি তারপরে কারো প্রয়োজন হয়, মনে করো যে সেই চিত্রটাও বলতে হবে বা এইটাও বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেটা কমেন্ট করে জানাবা। এটা নিয়ে আবার আলাদা একটা ভিডিও বানাবো শুধু এটা নিয়ে। আচ্ছা, এবারে আমাদের সর্বশেষ যে টপিক রয়েছে সেটি হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন। ওকে, তো আমরা একটু লিখে ফেলি পাতন ও ঊর্ধ্বপাতন। ওকে, প্রথমে আমরা পাতনটা একটু বুঝি। পাতনটা বুঝি। পাতনটা বোঝার আগে আমরা আরো দুইটা জিনিস একটু জেনে নিব, সহজ জিনিস। মনে করো কোনো তরল পদার্থকে কোনো তরল পদার্থকে তুমি তাপ দিয়ে বাষ্পে পরিণত করলা। বুঝে গেছে? ক্লিয়ার? এই ঘটনাটাকে বলা হয় বাষ্পীভবন। ওকে, কোনো তরল পদার্থকে তাপ দিয়ে তুমি সেটাকে বাষ্পে পরিণত করলা, খুব সহজ ব্যাপার, এটাকে বাষ্পীভবন বলে। তরল পদার্থকে তাপ দিয়ে, তাহলে আমি এখানে একটু এটা লিখে ফেলি, বাষ্পীভবন কাকে বলে। হ্যাঁ, কোনো পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত বাষ্পে করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। ওকে, সহজ জিনিস, এটা একটু মাথায় রাখি, বাষ্পীভবন কাকে বলে। আচ্ছা, এটা খুবই ইজি জিনিস, এটা কি দেখা যাচ্ছে না? আচ্ছা, বাষ্পীভবন বলে। ওকে, তাহলে কোনো তরল পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। এখন এই যে বাষ্প করলাম, এটাকে যদি আবার তাপটা সরায় নেওয়া হয়, অর্থাৎ শীতল করা হয়, তাহলে এটা আবার তরলে পরিণত হয়ে যাবে। মানে এই বাষ্প থেকে যদি আমরা আবার কি করি, তাপটাকে সরাই ফেলি অর্থাৎ শীতল করে ফেলি, তাহলে এটা আবার কি হবে, তরলে পরিণত হবে। এই ঘটনাকে বলা হয় ঘনীভবন। ওকে, তাহলে ঘনীভবন কাকে বলে? ওই বাষ্পকে করব, এই বাষ্পকে, হ্যাঁ, ওই বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার তো প্রক্রিয়াকে ঘনীভবন বলে। ওকে, বলে। সহজ দুইটা জিনিস,
প্রথমে আমরা একটা তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করছি, এইটা হচ্ছে বাষ্পীভবন। এটা হচ্ছে কি বাষ্পীভবন, এইটা হচ্ছে বাষ্পীভবন। এখানে একটা বাষ্পীভবন বলে, ওকে, এটাকে বাষ্পীভবন বলছি আমরা। আবার ওই বাষ্পকে আমরা যেটাকে বাষ্পীভবন করলাম, সেই বাষ্পকে যদি আবার আমরা শীতল করে তরল করি, তাহলে সেটাকে বলা হয় ঘনীভবন। এই টোটাল ঘটনাটাকে বলা হয় পাতন। এই টোটাল ঘটনাটাকে বলা হয় পাতন। তাহলে আমরা এখান থেকে একটা এইভাবে বলতে পারি, পাতন ইকুয়ালস টু হচ্ছে বাষ্পীভবন। প্রথমে আমরা সেটাকে বাষ্প করতে হয়, প্লাস ঘনীভবন। ইজি, খুব সহজ। এটা তোমাদের বইতেও দেয়া আছে এভাবে, যে পাতন ইকুয়ালস টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তাহলে এটা কি বোঝা গেল আসলে কিভাবে হয়েছে আসলে? তাহলে এখন যদি পাতনের সংজ্ঞাটা একবারে বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি, কোনো পদার্থকে, তরল পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করে ওই বাষ্পকে আবার পুনরায় শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। মানে এই দুইটা সংজ্ঞা একসাথে আসবে, অর্থাৎ বাষ্পীভবন এবং ঘনীভবনের সংজ্ঞা দুইটা একসাথে হলো পাতনের সংজ্ঞা। আশা করি এটা বোঝা গেছে। এখন সর্বশেষ যে জিনিসটা রইলো ঊর্ধ্বপাতন। ওকে, চলো আমরা ঊর্ধ্বপাতনটা নিয়ে আলোচনা করি। একটু মুছে দেই। আচ্ছা, এখন আমরা সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। দেখো, পাতন ও ঊর্ধ্বপাতন ছিল। তো পাতনটা আমরা বুঝে গেছি, সহজ টপিক ছিল, আমাদের মনে হয় 1 মিনিটে বোঝা হয়ে গেছে। এখন বা 2 মিনিট লাগছে সর্বোচ্চ। এখন ঊর্ধ্বপাতনটা হলো কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। কিছু পদার্থ এরকম আছে যাদেরকে তাপ দিলে, আমরা কি জানি, নর্মালি আমরা জানি কঠিন বস্তুকে তাপ দিলে সেইটা প্রথমে হবে তরল, সেখান থেকে পরে হবে বাষ্প। এখানে কঠিন, তারপরে তাপ, তারপর হবে তরল, তারপর আবার তাপ, এখান থেকে হবে বাষ্প। ওকে, কিন্তু আমরা ঊর্ধ্বপাতনে যে জিনিসটা দেখব, কঠিন থেকে সরাসরি তাপ দিলে সরাসরি কি হবে, সে বাষ্পে পরিণত হবে, অর্থাৎ মাঝখানের যে স্টেপটা আছে তরলটা সে হবে না। এরকম কিছু পদার্থ আমাদের আছে, আমাদের বইতে এইরকম কয়েকটা লিস্ট দেওয়া আছে, সেগুলো অবশ্যই একদম মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতেও আসে, এটা লাগবে। যে নিচের কোনটি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, যেই পদার্থগুলোর ঊর্ধ্বপাতন ঘটে। তাহলে আচ্ছা, ঊর্ধ্বপাতনের সংজ্ঞাটা কি পেলাম, তাহলে আমরা এটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। বোঝা গেল? আর ঊর্ধ্বপাতন যেই পদার্থের হয়, ওই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। এখন ঊর্ধ্বপাতিত পদার্থ কারা কারা আছে, তোমাদের বইতে একটা লিস্ট দেওয়া আছে, আমি একটু সেগুলো একটু লিখে দিই, যদিও তোমরা বই থেকে পড়ে নিবা, এবং এটা একদম মনে রাখতে হবে কারা কারা আছে। যেমন ধরো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, এটাকে বলা হয় নিশাদল। ওকে, মনে রাখতে হবে। তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু নর্মালি থাকে হচ্ছে তোমার বাষ্প বা গ্যাসীয় অবস্থায়, কঠিন, তাহলে এখানে লিখতে হবে এটা কঠিন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে আরো কি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপরে কর্পূর আছে, তারপরে হচ্ছে ন্যাপথালিন আছে। তো এই যেগুলো আছে তোমাদের বইতে, আমি কয়েকটা লিখেছি, এইগুলো এবং আরো যে 2-3টা আছে, সেগুলো সহ তোমরা একেবারে এটা মুখস্থ করে ফেলবা। এদেরকে তাপ দিলে এরা সরাসরি যে জিনিসটা হয়, সরাসরি তরলে পরিণত না হয় বাষ্পে পরিণত হয়। বুঝা গেল? তো এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা তোমাদের নিচে এই বাষ্পে পরিণত হওয়ার, সরাসরি বাষ্পে পরিণত হতে ঊর্ধ্বপাতনের দুটো পরীক্ষা দেওয়া আছে, আমরা একটা একটু দেখি। ঠিক আছে, একটা একটু দেখবো, সহজ। এটা তোমরা আসলে নিজেরা দেখলেও পারবা, তারপর আমি একটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি। ধরো আমরা একটা পাত্র, এই পাত্রের মধ্যে কিছু কঠিন
অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিব, ঠিক আছে, কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মনে করো এই যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের টুকরা, হ্যাঁ ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের টুকরা। ওকে, এখন এই পাত্রটাকে আমরা ঢাকনা দিয়ে আটকাই দিব। এটা ধরো একটা স্বচ্ছ কাচের পাত্র, মানে বাইরে থেকে দেখা যায়, মনে করো, ধরে নাও। তো এখন এরপরে এই জায়গায় আবার কিছু বরফের টুকরা রেখে দিব, বরফের টুকরা রেখে দিলাম, মনে করো বরফ রেখে দিলাম। এখন এইটাকে যদি তাপ দেয়া হয়, ঠিক আছে, এটাকে আমরা মনে করো তাপ দিচ্ছি, ওকে, এটাকে তাপ দিচ্ছি। এটাকে তাপ দেয়া হইলে যেটা হবে, এইগুলো সরাসরি বাষ্পে পরিণত হয়ে এখানে এই যে ঢাকনাটা আছে, আমরা কিন্তু ঢাকনাটা লাগাই দিছি, এটা হচ্ছে পাত্রের ঢাকনা, ঠিক আছে। এই যে ঢাকনাটা আছে এখানে বাষ্প আকারে বাষ্প হয়ে এই জায়গায় জমতে থাকবে, এবং যেহেতু এখানে আবার বরফ রেখেছি, এখানে যেহেতু আবার বরফ রেখেছি, এরা আবার কি হয়ে যাবে, এই জায়গাটায় এরা আবার কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। এটা একটা ঊর্ধ্বপাতনের পরীক্ষা, ঠিক আছে। তাহলে আমরা যে দেখতে পেলাম যে দেখো, এরা কিন্তু সরাসরি মাঝখানে যে তরল অবস্থাটা কিন্তু পাওয়া যায় না, একদম সরাসরি যেটা হয়ে যাচ্ছে, এরা বাষ্প হয়ে যাচ্ছে। বুঝা গেল? তো এটা তোমাদের বইতে সুন্দর করে বলা আছে, তোমরা দেখে নিবো, আরো একটা দেয়া আছে পরীক্ষা।